আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইনে এত ফাঁকফোকর কেন? আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। যেখানে ভিকটিম মারা যায় সেখানে ধর্ষক এখনো জীবিত থাকে এবং সে নিরিবিলি হাজতে বাস করে কিভাবে? আসুন আজকে দেখে নিই বাংলাদেশের আইনে ধর্ষকদের শাস্তি কী এবং আইনের ফাঁকফোকর কোথায়। দেখুন, প্রথমে আমি আলোচনা করব যে ভিকটিম যদি জীবিত থাকে তাহলে সেখানে ফাঁকফোকর কোথায়। তার পরবর্তীতে আমি আলোচনা করব যে ভিকটিম যদি মারা যায় তাহলে সেই আইন অনুযায়ী তখন কি শাস্তি ব্যবস্থা রয়েছে। তো ভিকটিম যদি জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কি যে ধর্ষক তার কি শাস্তি হতে পারে এবং এই আইনের ফাঁকফোকরগুলো কোথায় কোথায়। দেখুন, 2000 সালের নারী ও শিশু দমন নির্যাতন আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো এই ক্ষেত্রে যিনি ভিকটিম তার কি প্রুফ হইলে ধর্ষক এই শাস্তির সম্ভাবনা আছে সেটা নিয়েই আলোচনা করি। আবার পরিস্থিতি ভেদে 10 বছরেরও শাস্তি হইতে পারে এবং 18 বছরের নিচে কারোর সাথে যদি এই ধরনের কার্যকলাপ হয়ে থাকে তাহলে তার আবার শাস্তির বিধান আলাদা। এটা তো বললাম যে মেন যে আইনটা, এই আইনের ভিতরে অনেক ফাঁকফোকর আছে। দেখুন, সাক্ষ্য প্রমাণের দুর্বলতা অনেক ক্ষেত্রে আছে যে পরিবারের পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অপারগতা জানায় এবং অনেক ক্ষেত্রে যে এটা প্রুফ করতে পারে না। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ডিএনএ পরীক্ষাটা বাধ্যতামূলক নয়, এই জন্য অনেক ক্ষেত্রে ধর্ষণের প্রমাণ পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে এবং মেডিকেল পরীক্ষা এটা প্রমাণ করতে হলে এই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। এই একটা মেজর সমস্যা। তো এরপরে আর কি আছে, মামলা পরিচালনায় দীর্ঘসূচিতা। এটা কিন্তু সব থেকে বড় যে ফাঁকফোকর সেটা। দেখুন, মামলা পরিচালনার ক্ষেত্রে বলা হয় যে খুব দ্রুত এটা সমাধান করার জন্য এটা 180 দিন 6 মাসের ভিতরে এটা যেভাবে মামলাটা শেষ করার কথা বলা হয়ে থাকে, কিন্তু এইটা লং করতে করতে এটা 4-5 বছর ইভেন 8-10 বছরও পার করে ফেলে এই মামলার রায়টা প্রুফ করতে বা প্রমাণিত করতে। তো এইটা একটা বিশাল একটা সমস্যা হয়ে পড়ে যে ভিকটিম তার জন্য সঠিক বিচার পাওয়ার। সামাজিক ও পারিবারিক চাপ। দেখুন, যিনি ধর্ষণের শিকার হন তিনি কিন্তু আমাদের সমাজে খুবই মানুষ করে বা নেগেটিভ জিনিস তার বিষয়ে ভাবে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মামলাগুলো তুলে নেওয়া হয় বা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে হোক বা আইন আদালতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা দিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি করে নেওয়া হয় এবং ভিকটিমের সাথে এই মামলা তুলে নেওয়ার জন্য বিশেষ চাপ প্রয়োগ করা হয়। দেখুন, অনেক ক্ষেত্রে অনেকের নামে আবার মিথ্যা মামলা দেওয়া হয়ে যায়। দেখা গেল যিনি ধর্ষক তার নামে মামলা না হয়ে অন্য কারো নামে মামলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে সঠিক লোক শাস্তি পায় না। আবার পুলিশ এই ক্ষেত্রে সঠিকভাবে তদন্ত করে না এবং অপরাধী এক্ষেত্রে ছাড়া পেয়ে যায়। আইনের দুর্বল প্রয়োগ, এইটা বাংলাদেশের সব থেকে খারাপ একটা লক্ষণ। অনেক ক্ষেত্রে হয় কি, অপরাধী টাকার জোরে বা ক্ষমতার জোরে আইনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। এই ক্ষেত্রে যিনি ভিকটিম তিনি সঠিক বিচার পান না। এটা হলো যিনি ধর্ষক বেঁচে থাকে তার ব্যাপারে এই যে এতগুলো হ্যাসেল পোহাতে হয় তাকে। আর দেখা হলো যে মারা গেছে বা 18 বছর নিচে যে ধর্ষণ হয়েছে সেই ক্ষেত্রে ভিকটিমের এই যে প্রসেসটা একই রকম থাকে, শুধুমাত্র তিনি ধর্ষক তার বিচার কার্যক্রমটা হয় এগিয়ে আনা হয়। এই যে আমরা জানি যে আসিয়া আজকে মারা গিয়েছে, যেহেতু আসিয়ার এটা শিশু ধর্ষণ, তো এটার বিচার আরো কঠিন হবে। তো আমাদের আইন উপদেষ্টা তিনি বলেছেন যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং 7 দিনের ভিতরে বিচার কার্যক্রম শুরু হবে। তো 7 দিনের ভিতরে বিচার কার্যক্রম শুরু হবে, তার মানে এরপরে আপনার এই বিচারের যে হ্যাসেলটা সেই হ্যাসেলটা অবশ্যই পোহাতে হবে। প্রক্রিয়াটা হইতেও কিন্তু প্রায় 1 মাসের মতো সময় লেগে যাবে। তো এই যে আইনের যে ফাঁকফোকর, এই ফাঁকফোকরটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। অন্যান্য দেশে ইসলামিক কান্ট্রিতে এই ফাঁকফোকরটা দেখা যায় না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আইনটা আরও কঠিন করতে হবে এবং যিনি প্রকৃত দোষী তাকে অবশ্যই শাস্তির আন্ডারে আনতে হবে এবং এটা যেন আরও দ্রুত এবং সঠিকভাবে করা হয় এবং দ্রুততার সহিত করা হয়। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।